প্রিয়ান্তি ঝড়ের মতো উঠে চলে যাওয়ার পর এখনো ঠিক আগের মতোই নিচুপ নিশ্চুপ হয়ে বসে আছে তাসদের। ডান হাতে ফোনটা শক্ত করে চেপে ধরা ওর। ফোনের স্ক্রিনে অফ হয়ে গেছে প্রায় অনেকক্ষণ। অমনি সেখানে এসে ধূপ করে ওর পাশটায় এসে বসলো হাসিব। বসতে বসতে কটাক্ষ ভরা গলায় ছুড়ে দিল কিছু বাক্য। কি ভাই, ব্যাপার স্যাপার তো তোর ভালো মোটেও সুবিধাজনক লাগছে না। তুই তো এমন ছিলি না আগে। হাতে ধরা ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলো তাসধীর। ঘাড়টা গুঁজে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কি বলতে চাস? হাসিব ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ালো। বলতে চাচ্ছি আমাদের কমান্ডার সাহেব তো এই রকম না। আমাদের মধ্যে তুই একমাত্র ছেলে ছিলিস যে সবসময় মেয়েদের থেকে অ্যাটলিস্ট 10 মাইল দূরে থাকতো। সেখানে এখন নিজের বোনের ননদের সাথে এভাবে চিপকে থাকিস কেন? এসব তো তোর স্বভাবে নেই। তাসদীপ ভ্রু কুঁচকে তাকালো, বিরক্ত হয়ে বলল, তোর মাথায় এসব আউল ফাউল চিন্তা ছাড়া ভালো কিছু আসে না, তাই না? সামান্য বেঁকে নিজের 2 হাত পিছে ঠেকিয়ে শরীরে হেলিয়ে উত্তর করলো হাসিব। আমার এই বিচক্ষণকে তুই মোটেও আউল ফাউল হিসেবে ট্যাগ দিতে পারিস না। আমি কিন্তু আসার পর থেকেই লক্ষ্য করছি সবসময় নিজের বিয়ানের কাছে ঘেঁষে থাকিস কেন? অন্য সব ছেলের মতো আচরণ শুরু করলি কবে থেকে তুই? তাসধীর বিরক্তিতে এবার একটু জোরেই বলে উঠল, সবাইকে তোর মতো ভাবিস না নাকি? হাসিব আয়েশ ভঙ্গিতে মাথাটা সামান্য কাতর করলো। ঠোঁটে সেই চিরচেনা আত্মতুষ্টির হাসি বজায় রেখে শুধালো, হা হা, আমার মতো তুই জীবনেও হতে পারবি না। এই হাসিব পিসি, তোর মতো হওয়ার ইন্টারেস্ট আমার 0%ও নেই। কথা ঘুরোয় না মামা। বলেই হাসিব এবার সোজা হয়ে বসলো। চোখ দুটো সারু করে তাকালো তাসধীরের দিকে। ইগলের মতো চোখ করে বলল, এই হাসিবকে অভিজ্ঞতা সম্পূর্ণ চোখ ফাঁকি দেওয়া এত সহজ না। যাকে সবসময় মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে থাকতে দেখতাম, সে কিনা এখন একটা মেয়ের আগে পিছনে ঘুরঘুর করে। বাবা, ভালো না। তাসধীর এবার মাথা ঘুরিয়ে তাকালো, ভেজায় চোখে গিয়ে আওড়ালো, তুই দেখেছিস আমাকে ঘুরঘুর করতে? তোর এখানে কি করছিলি তুই? বাড়িতে এত জায়গা থাকতেও তোর এখানে কেন আসতে হলো? সেইটাই জবাব আগে দে আমাকে। তাসধীর ভ্রু কুঁচকে সোজা হয়ে বসলো, বলল, সোজা সাপটা তোকে এখন আমার কৈফিয়ত দিতে হবে। দিলে দিবি, সমস্যা কি? তাসধীর সিদ্দিক আজ পর্যন্ত কাউকে কৈফিয়ত দেয়নি, ইন ফিউচার কখনো দিবেও না। তাসধীর কথাটা এমনভাবে বলল যেন এটাই তার শেষের কথা। এমন তুচ্ছ বিষয়ে সে আর কথা বাড়াতেও চায় না। হাসিবও থেমে থাকার পাত্র নয়। ঘাড় বাঁকিয়ে সেও তারা ভেবে প্রতি উত্তর বলল, তোর এই ডায়লগটা শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছে আমার। কি সমস্যা কি জানিস? এখানে তুই কমান্ডার তাসধীর সিদ্দিক আয়ন না, এখানে তুই আমার ফ্রেন্ড। আর ফ্রেন্ড হিসেবে জিজ্ঞেস করলে উত্তর দিতে হয় মামা। তাসধীর বুঝলো তার এই ঘাওড়া ফ্রেন্ড আপাতত যেহেতু একটা টপিক পেয়েছে ওকে হেনস্থ করা, সেটাও সুযোগ হাতছাড়া করবে না। তাই প্রসঙ্গ পাল্টাতে বলল, আগামীকাল আমাকে চলে যেতে হবে। কি কাল রাতেই ব্যাক করতে হবে? হঠাৎই এত তাড়াতাড়ি? তুই তো বলেছিলি আরও কয়েকদিন থাকবি। প্ল্যান ছিল, তবে কিছু করার নেই আপাতত। ফোন এসেছে, অর্ডার তো মানতেই হবে, বাধ্য আমার। হাসিব হতাশ গলায় বলল, ধুর, এভাবে হঠাৎ করে চলে যাবি? আর তুই 2-1 দিন থাকলে হয় না? ম্যানেজ করতে পারবি না? ম্যানেজ করে লাভ? তুই জানিস না আমার কাছে আমার প্রফেশনাল লাইফের ঊর্ধ্বে কিছুই নেই। তবে আজ তো আর হওয়ার পসিবল না। কাল রাতে ব্যাক করতে হবে ভাই। জীবনে পক্ষে সব না। ডিউটি আগে, নিজের লাইফটাও তো সেটেল কর। এভাবে আর কতদিন থাকবি? দেখ, আমার ব্যাপারটাও এখন আর তুই তুলিস না। আমার বিষয়টা পুরোটাই ভিন্ন। বাড়িতে মানুষজনের অভাব নেই। তবে তোর বাসায় আন্টি একা থাকে, ওনারও তো বয়স হয়েছে বল। এই বয়সে আন্টি এভাবে একা থাকাটা তোর কাছে কতটা যুক্তিসংযুক্ত? তাসধীর আর চোখে একবার হাসিবের দিকে চেয়ে গরম গরম স্বরে প্রশ্ন করলো, আম্মু শিখিয়েছে সব তোকে, তাই না? ভেবাচাকা খেতে বসলো হাসিব। আমতা আমতা করে আওড়ালো, ভুল তো আর কিছুই বলেনি। তুই আগেই বিয়েটা কর, এসব ফাজলামো ছেড়ে নিজেকে ঠিক কর। আঙ্কেলের কাজে হেল্প কর অযথা এসবের সময় নষ্ট না করে। কথা দিচ্ছি তোর বিয়ের পরপরই বিয়ে করে ফেলবো, যা।
হাসিব নীরবে একটা দীর্ঘশ্বাস ফেলল, যার অর্থ হলে সেও কোনোদিন ঠিক হবে না, আর তার এই নিরামিষ বন্ধুও কোনোদিন আমিষে রূপান্তরিত হয়ে বিয়ে আসরে বসবে না। নিত্যদিনের তুলনায় আজকেও সকালটা বেশ শান্ত নীরব। সকালের স্বর্ণালী কিরণ বারান্দার কার্নিশ শুয়ে শুয়ে ঘরের ভেতরে ঢুকছে। সেই বারান্দা বা কোনায় নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে হীরা। সারা রাত ঘুরতে পারেনি মেয়েটা। বিছানার এপাশ ওপাশ করতে করতে কখন যে ভোর হয়ে গেছে সে নিজেও টের পায়নি। চোখ দুটো লালচে ফোলা ফোলা হয়ে আছে তাতে। কিশোরী হীরা মন কুড়োটরে সেই গতকাল থেকে প্রিয়ান্তীর বলা কথাগুলোই বারবার ঘুরে ফিরে আসছে। আচ্ছা, ও তাজধীর ভাইয়াকে কি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে? তাহলে উনি কেন সবাইকে বলো না সে বিষয়ে? ছেলেবেলা থেকে যখন বুঝতে শিখেছি তখন থেকেই তো তাজধীরকে আলাদা করে দেখতো হীরা। কখনো জোর করে নিজের মনকে বোঝানোর চেষ্টা করেনি, শুধু নিঃশব্দে দূর থেকে পছন্দ করে গেছে। কিন্তু হঠাৎ করে এভাবে ওর কিশোরী মনটা ভেঙে গেল। তবুও কোথাও একটা খসখসানি থেকেই যাচ্ছে। আচ্ছা, কথাটা যদি মিথ্যে হয়, যদি সত্যি না হয় সবটা, এইটুকু আশা বেঁধেই নিজেকে কোনোভাবে সামলে নিয়ে রুম থেকে বের হলো তাজধীর। হীরা ধীরে ধীরে পা ফেলে এগিয়ে গেল করিডোরে ধরে, থামলো গিয়ে ঠিক তাজধীরের রুমের সামনে। বুকের ভেতরটা ধুকভুক করছে সমতলে। বলবে না, জিজ্ঞাসা করাটা ঠিক হবে যদি হেতে ফির ওর তাজধীর ভাই জিজ্ঞেস করে বসে অন্য কিছু। মেয়েটা এহেন ভাবনায় চিন্তার ভেতরেই আবির্ভাব ঘটে তাজধীরের। লোকটা রুম থেকে বেরিয়ে আসছে, বোধহয় নিচে যাচ্ছে। হীরাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থামলো তাজধীর। ভ্রু কুঁচকে স্বাভাবিক গলায় জিজ্ঞেস করলো, কি রে, কি হয়েছে? এখানে কি করছিস? হীরা চমকে উঠল, অপ্রস্তুত হয়ে হাত দুটো একসাথে জড়িয়ে ফেলে আমতা আমতা করে আওড়ালো, তাজধীর ভাই, একটা কথা বলি। প্রিয়ান্তি নিচে যাওয়ার জন্য বেরিয়েছিল সবেই, অমনি ওর চোখে গিয়ে পড়লো সামনে। এই সাত সকালে হীরা মেয়েটা এখানে তাজধীরের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃৎপিণ্ডটা ধপাস করে লাফিয়ে উঠল ওর। হঠাৎ করে গতকালের কথাগুলো মনে পড়ে গেল। আয় হায়, হয়েছে কাণ্ড। যদি এই বিচ্ছু মেয়েটা সব বলে দেয় তো? ভাবতেই গলা শুকিয়ে এলো প্রিয়ান্তীর। বুকের ভেতরটা ধরফর করছে বেগতি হারে। হাতের তালু ঘেমে টেমে একাকার। মনে মনে শপথ করলো আর জীবনেও কোনো দিন মিথ্যায় আশ্রয় নেবে না ও। তাজধীর কখন বলল তোর আমার কাছে কিছু বলতে? আবার পারমিশন লাগবে নাকি? কাঠবিড়ালি, বল কি বলবি? হীরা ঠোঁট কামড়ে ধরলো, চোখ দুটো একবার নিচে নামলো, আবার তুললো উপরে। খানিকক্ষণ কায়কুন করে অবশেষে বলতে লাগলো, তাজধীর ভাই, আপনি কি তাজধীর বাবা? তোমরা তোমরা নাকি আজ চলে যাবে? আকাঙ্ক্ষিত মেয়ালি প্রশ্ন। সবাই তাকালো উল্টো ঘুরে। করিডোরে পেরিয়ে আসছে হাসিবের আম্মু। ভদ্রমহিলা ভীষণ উদ্বিগ্ন হয়ে প্রশ্নখানা ছুড়ে দিলেন তাজধীরের উদ্দেশ্য। আকাঙ্ক্ষিত মায়ের আগমনে হীরার কথা থেমে গেল মাঝপথেই। হ্যাঁ আন্টি, আজ রাতেই যেতে হবে আমাদের। সেটা জানাতেই নিচে আসছিলাম আমি। প্রাণহীন পাখিটা যেন হঠাৎ করে আবার ডানা ঝাপটাতে শুরু করলো প্রিয়ান্তীর ভদ্রমহিলার আগমনে। মা, এভাবে হঠাৎ করে চলে যাবে? আর 2টা দিন থাকো না বাবা। তোমরা এসেছো আর যে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। চলে গেলে বাড়িটা যেন খালি খালি হয়ে যাবে। এতদিন পর আসলো, ভালো করে তো কিছুই খাওয়া হলো না। তাজধীর ভদ্রভাবে হালকা হাসলো, বিনয় স্বরে বলল, ইচ্ছে তো ছিল আন্টি, কিন্তু কিছুই করার নেই। হঠাৎ করে অর্ডার এসেছে, আজ রাতেই রওনা দিতে হবে। আজ রাতেই? রাতটুকু অন্তত থেকে যাও। তোমার আঙ্কেল আজ রাতেই ফিরবে। তোমাদের আসার কথা শুনেই টিকিট কেটে তাড়াহুড়া বাড়ি ফিরবে বললেন। ইনশাল্লাহ আবার আসবো, তখন দেখা করে নিব না হয়। কি বলবো বলো? আচ্ছা, এখন তাহলে দ্রুত নিচে এসো, নাস্তা করবে, আমি সব কিছু টেবিলে দিতে বলছি। আসো আসো। তাগাদা দিয়ে চলে গেলেন ভদ্রমহিলা। মায়ের প্রস্থানের দিকে তাকিয়ে নীরবে শ্বাস ফেলো দাঁড়িয়ে রইল হীরা। তবে আশ্চর্য হলো যখন শুনলো। হ্যাঁ বলছিলি যেন, বল। আরে তুমি এখানে? তোমাকে তো সেই কখন থেকে তোমার দাদি ডাকছে, নিচে খুঁজছে তোমায়, জলদি যাও তো। হীরা একটু অবাক হয়ে তাকালো প্রিয়ান্তীর দিকে, স্নিগ্ধ গলায় বলল, এইমাত্র তো নিচ থেকে এলাম আমি।
দাদি অনেকক্ষণ যাবতই ডাকছে তোমায়, শুনতে পাওনি হয়তো, তোমাকে খুঁজতেই তো এসেছি আমি। যাও যাও গিয়ে দেখো। কথা শেষ হতে না হতেই প্রিয়ান্তি প্রায় জোর করে হীরাকে পাশ কাটিয়ে এগিয়ে দিল। হীরা আর কিছু বলার সুযোগই পেল না, মন বেজায় চুপচাপ চলে গেল সেখান থেকে। তাসধীর পুরো ব্যাপারটা আর চোখে দেখলো, কিছু বলল না। তখনই হীরা চলে যেতেই তাসধীর কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, কী ব্যাপার মিস প্রিয়ান্তি, আপনাকে এমন লাগছে কেন? প্রিয়ান্তি বোরকে গিয়ে বলল, কেমন লাগছে? গলায় কাটা আটকে যাওয়ার মতো ছটফট করছে কেন হঠাৎ? কি হয়েছে? প্রিয়ান্তি চোট কটমট করতে চাইলো, নিজের অস্বস্তিটা ঢাকতে গলা শক্ত করে বলল, আজব, আপনার সমস্যা কি? হ্যাঁ, নেভি জব ছেড়ে ছেড়ে কি গোয়েন্দার নাম লিখতে মন চাচ্ছে নাকি? বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না বেচারি, যেভাবে এসেছিল সেভাবেই ছুটলো। প্রিয়ান্তি যাওয়ার দিকে তাসধীর ভ্রু কুঁচকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, এ আবার কি হলো? স্ট্রেস? রাত আনুমানিক তখন 11টা পেরিয়ে। রাতের ডিনারটুকু শেষ, সবাই একটু একটু রেস্ট নিয়েছে নিজেদের রুমে। ওদিকে প্রিয়ান্তির মনটা এদিকে যেমন ফুরফুরে হয়ে আছে এই বাড়ি থেকে চলে যাওয়ার খুশিতে, অন্যদিকে ঠিক ততটাই আধার নেমে এসেছে। ভাবির মুখে শুনেছে লোকটা নাকি বাড়ি ফিরে চলে যাবে। তার মানে কি লোকটার সঙ্গে আর কোনোদিন দেখা হবে না, কথা হবে না এভাবে? ও সুদর্শন মানুষটাকে প্রিয়ান্তি দেখে দেখে নিজেকে চক্ষু তৃষ্ণা মেটাতে পারবে না আর। এসব ভেবে ভেবেই অস্বস্তি হয়ে উঠেছে মেয়েটার ক্ষণে ক্ষণে। হাসিবদের বাড়ির সবার কাছ থেকে একে একে বিদায় নিয়ে ওরা সবাই উঠে বসলো গাড়িতে। হাসিব ড্রাইভার করে বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে কথা মতোই। জ্যাম না থাকায় মিনিট 20 মাথায় ওরা বাস স্ট্যান্ডে পৌঁছলো। তাসধীর আগে থেকেই টিকিট বুক করে রেখেছিল অনলাইনে। ওদের বাসটা দাঁড়িয়ে আছে এক পাশে। রাত 12টা, স্পার্কোস নিয়মমাফিক পাভেল আর মিতালির জন্য একটা ক্যাব সিট, প্রিয়ান্তি তাসধীর দুজনের জন্য আলাদা দুটো সিঙ্গেল সিট বুক করা হয়েছে। হাসিবকে বিদায় দিয়েই ওরা সবাই উঠে বসেছে যার যার জায়গায়। ঠিক রাত 12টা ছাড়ছে ওদের বাসটা। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটা প্রায় নিস্তব্ধ হয়ে গেল। লাইট অফ করে দিয়েছে বাসের ড্রাইভার। মিতালি ঘুমিয়ে পড়েছে পাভেলের কাঁধে মাথা রেখে। পাভেলও আধো ঘুম চোখ বন্ধ করে আছে। তাসধীর কিছু ইম্পর্টেন্ট ইমেইলের ফাইল চেক করছে বসে বসে। অন্যদিকে প্রিয়ান্তির চোখে ঘুমে সিটে ফোঁটাটুকুও নেই আজ। জানালার পাশে মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে ও। অন্ধকার রাস্তা ধরে ঢুকতে ঢুকতে এগিয়ে যাচ্ছে ওদের বাসাটি। এভাবেই পার হলো প্রায় 2-1.5 ঘন্টা। একটা জায়গায় এসে বাসটা হঠাৎ করে থামলো। একটা বড় রেস্টুরেন্টের সামনে থামানো হয়েছে বাসটি। লাইট জ্বলে উঠতেই হেল্পারের গলা শোনা গেল, যার যার দরকার আছে নেমে যান, 20 মিনিটের ব্রেক, খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে নেন। কথা মতো নড়াচড়ে অনেকেই নামতে লাগলো বাস থেকে। পাভেল একবার নড়াচড়ে উঠে ডাকলো মিতালিকে, কিছু খাবে কিনা জিজ্ঞাসা করলো। গভীর ঘুমে আচ্ছন্ন মিতালি সারা শব্দটুকুও দিল না। পাভেলও নামলো না তাই ওদিকে দুটো পানির বোতল পুরো খালি করে এখন অবস্থা কাহিল প্রিয়ান্তির। আপাতত জরুরি ভিত্তিতে ওকে ওয়াশরুমে যেতে হবে, খুবই প্রয়োজন। শেষমেশে আর টিকতে না পেরেই উঠে বসলো ও। ওনাটাও ঠিকঠাক করে গায়ে পেঁচিয়ে চুলগুলো বেঁধে নিচে নেমে দাঁড়ালো। রাত তখন প্রায় 2:30টায় সুই। রেস্টুরেন্টের সামনে মানুষের ভিড় একটা ছাড়াও আর বেশ কয়েকটা বাস, মাইক্রো কার এসে থামানো হয়েছে এখানেই। প্রিয়ান্তি সোজা ওয়াশরুমের দিকে এগোলো। ওয়াশরুমের সামনে থাকা লম্বা সিরিয়াল চোখ পড়তে বিরক্তিতে ঠোঁট কামড়ে ধরল ওর। এত বড় সিরিয়াল তো সরকারি চাল ডাল বিতরণেও দেখা যায় না। একটু ভেবে আবার পিছিয়ে যাবে নাকি ভাবলো, কিন্তু শরীরের প্রয়োজনের কাছে হার মানতেই হলো। নিরুপায় হয়ে লাইনের শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। এভাবে মিনিট 10 অতিবাহিত হওয়ার পরেই ঘটল এক অযাচিত ঘটনা। হুট করে ওর পেছন থেকে হঠাৎ কেউ ধাক্কা মেরে ওকে অতিক্রম করে নিজে গিয়ে
আগে ভাগে ঢুকলো ভিতরে। প্রিয়ান্তি কিছু বুঝে ওঠার আগেই মহিলা ওকে পাশ কাটিয়ে সামনে গিয়ে ঢুকে পড়েছে। আচমকা ধাক্কায় প্রিয়ান্তি পা পাশে একটা লোহার স্ট্যান্ডের সঙ্গে লেগে গিয়ে ডান পায়ে বুড়ো নখটা প্রায় অনেকটাই আলগা হয়ে উঠে এলো যেন। ব্যথা চেঁচিয়ে উঠল প্রিয়ান্তি। পায়ের নখটা একটু উঠে গেছে, জ্বালা করে উঠল, সাথে সাথে চোখের পানি চলে এলো ব্যথায়। রাগে অপমানে ব্যথায় সব মিলিয়ে মাথা পুরোপুরি গরম হয়ে এলো ওর। এই আপনি কি করলেন এটা? লাইন দেখেন না? টাকা দিয়ে ঢুকলেন কেন? মহিলার ভেতর থেকে কোনো উত্তর দিল না। প্রিয়ান্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসছে তখনও। কিছুক্ষণ পর দরজা খুলে বের হলো সেই মহিলা। প্রিয়ান্তি আর নিজেও সামলাতে পারলো না, তৎক্ষণাৎ ফোনা তুলে সাপের মতো ফুসফুস করে উঠল, আপনার কি সমস্যা? মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আপনি এসে ধাক্কা মেরে ঢুকে গেলেন কেন? মহিলা ভ্রু কুঁচকে তাকালো, বিরক্তির সাহিত্য বলল, এইটা আবার কি কথা? আমি তো তোরে ধাক্কা মারছি, নিজে ঠিক মতো দাঁড়াতে পারস না, দোষ আবার আমাকে দিস? এক্সকিউজ মি, আপনি সরাসরি ধাক্কা দিয়েছেন আর এখন উল্টো কথা বলছেন। মহিলা কোমরে হাত রেখে দাঁড়ালো, বলল, এই মাইয়া, বেশি ইংরেজি ঝাড়িস না, আমি তোকে ধাক্কা মারি নাই। আমি আগে আইছিলাম, তুই আয়সা মাঝখানে দাঁড়াইছিস। কি বললেন আপনি? আমি অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। দাঁড়াস তো কি হয়েছে? আমার জরুরি আসিল, আমি আগে ঢুকেছি, তোর সমস্যা কই? প্রিয়ান্তির রাগ এবার চূড়ান্ত উঠল। কটমট করে বলল, সমস্যা কই মানে? এটা কি আপনার বাপের ওয়াশরুম? সবাই লাইনে দাঁড়ায়, আপনি নিয়ম মানবেন না কেন? মহিলা এবার তেরে এলো আরও। এই মহিলা, বেশি বাড়াবাড়ি করিস না কইলাম, ছোটো মাইয়া হইয়া আমাকে জ্ঞান দিস। আপনি আগে শেখেন কিভাবে লাইনে দাঁড়াতে হয়। আর মানুষকে ধাক্কা দিয়ে ঢোকার ভদ্রতাটাও ভদ্রতা নাই, এটাও অসভ্যতা। ছোট একটা মাইয়া বড়জনের মুখে মুখে তর্ক করস। পরিবার কিছু শিখায় নাই? করবই আমি। আপনি ভুল করেছেন। আর আমার পা দেখেন, নখ উঠে গেছে আপনার জন্য। মহিলা এবার নিচে তাকালো, তারপর নাক ছিটকালো। এটা আবার কি হয়েছে? এইটুকু লাগছে, এটা নিয়ে আবার নাটক শুরু কইরা দিয়েছিস? নাটক আপনার জন্যই ইনজুরি হয়েছে আর আপনি বলছেন নাটক? আরে যা যা, বেশি কথা কইস না। আরে চেনস না তুই? আমি আপনাকে চিনতেও চাই না। কোন হরিদাস পালের মেয়ে আপনি? চারপাশে কয়েকজন থেমে গিয়ে তাকাচ্ছে ওর দিকে। মহিলাটি এবার আরও গর্জে উঠে বলল, এই মাইয়া, বেশি কথা কইস না, নইলে কিন্তু ঠিক হইব না। প্রিয়ান্তি এক পা এগিয়ে এলো। কি ঠিক হইব না? আমাকে ছেদ দিচ্ছেন? রেস্টুরেন্টে এপাশে অন্ধকার এক কোনায় দাঁড়িয়ে সবে সিগারেট ধরিয়েছিল তাজদির। ইমেইল চেক শেষে একটু আগেই উঠে এসে দাঁড়িয়েছিল এখানটায়। অমনি অতি পরিচিত মেয়ালি কণ্ঠে ভ্রু কুঁচকে গেল তার। আরেকবার ভালো করে শুনতে বুঝতে দেরি হলো না, আসলে কণ্ঠটা কার। প্রিয়ান্তি নামটা মস্তিষ্কে দিকটাই অভিভম্ব। সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে দিল, তারপর দ্রুত পা বাড়ালো কণ্ঠস্বরের দিকে। ভিড় ঠেলে এগিয়ে এসে একটু দূরে থামতে দেখতে পেল প্রিয়ান্তি আর সেই অর্ধবয়সী মহিলার মুখোমুখি দাঁড়িয়ে তর্ক নিলিপ্ত হওয়ার দৃশ্যখানা। দুজনেই মগ্ন হয়ে পড়ে যাচ্ছে সেই তুমুল ঝগড়া। কেউ কাউকে ছাড় দিচ্ছে না এক চুলো। তার দীর্ঘ এক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, শুধু নীরব দর্শকের মতো সবটা দেখলো সে। প্রিয়ান্তিকে এভাবে আগে কখনোই দেখেনি সে। মেয়েটা যে এভাবে ঝগড়া করতেও পারে সেসব ধারণাটাও আসেনি তার। যে এ যেন এই সমুদ্রের দুই পিঠ, মনে মনে বিড়বিড় করলো সে। এই মাঝে তার চোখ প্রিয়ান্তির পায়ের ওপর পড়তে নড়াচড়ে দাঁড়ালো তাজদির। কিছু একটা ভেবে তৎক্ষণাৎ দ্রুত এগিয়ে গিয়ে থামলো প্রিয়ান্তির সামনে। নরম গলায় ওকে উদ্দেশ্য করে আওড়ালো, আপনার পা থেকে তো রক্ত ঝরছে, কি হয়েছে পায়ে? ব্যথা পেয়েছেন কি করে? কথা বলতে বলতে প্রিয়ান্তি হাত ধরে টেনে একপাশে সরিয়ে আনলো তাজদির। প্রিয়ান্তি একটু ভরকে গেলেও কিছু বলার আগেই তাজদির ওকে নিয়ে দাঁড় করালো পাশে। তারপর একবার চোখ তুলে মহিলার দিকে তাকালো, বিনা বাক্যই চোখ রাঙিয়ে শুধু হাতের ইশারায় বুঝিয়ে দিল এখান থেকে চলে যেতে। মহিলা গজগজ করতে করতেই সরে গেল সেখান থেকে। তাজদির নিচে বসে পড়ল। প্রিয়ান্তি পা নিজের দিকে টেনে নিল অতি সাবধানে। স্টেজ শিল্ড, গম্ভীর গলায় বলল সে। পকেটে
হাতে রুমালটা বের করে আলতো করে লেগে থাকা নখের রক্ত মুছতে লাগলো। পাশের ট্যাপ থেকে পানি এনে পরিষ্কার করলো জায়গাটা। প্রিয়ান্তি এক দৃষ্টি তাকিয়ে আছে। ব্যথা থাকলেও লোকটা এহেন উদ্বিগ্নতায় ভুলে ভুলে বসলো সব। তাসদীর খুব মনোযোগ দিয়ে কাজটা করলো। রক্তপাতটাও থামিয়ে দিল বেশ খানিকটা। হয়ে গেছে আপাতত, চলুন। উঠে দাঁড়িয়ে বলল সে। প্রিয়ান্তি একটু থেমে হঠাৎ বলল, আসল কাজই তো করা হয়নি। কী কাজ? প্রিয়ান্তি একটু দুস্থ করে বলল, মানে ওয়াশরুমে যাওয়াটা তো। আমার সাথে চলুন। প্রিয়ান্তি বাধ্য মেয়ের মতোই অনুসরণ করলো লোকটাকে। রেস্টুরেন্টের ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে দোতলায় উঠলো দুজন। ওখানে তুলনামূলক শান্ত ফাঁকা একটা করিডোরে পেরিয়ে তাসদীর একটা দরজার সামনে থেমে বলল, এইটা ইউজ করুন। তারপর একটু ভ্রু কুঁচকে যোগ করলো, এখানে ফাঁকা রেখে ওখানে গিয়েছিলেন কেন? প্রিয়ান্তি অপ্রস্তুত হয়ে বলল, আমি জানতাম না এখানে আরেকটা আছে। আপনি যান, আমি বাইরে আছি। রেস্টুরেন্টের নিচের অংশ তখনও কিছু যাত্রী ঘোরাঘুরি করেছে। সময়ও প্রায় শেষের দিকে। হেল্পারদের ডাকে বোঝা যাচ্ছে বাস ছাড়ার প্রস্তুতি চলছে। প্রিয়ান্তি আর কিছু না বলে সোজা নিজের বাসের দিকে এগিয়ে গেল। তাসদীরও পেছনে পেছনে এলো এগিয়ে। বাসে উঠে সোজাসুজি নিজের সিটের সামনে এসে দাঁড়ালো প্রিয়ান্তি। ক্লান্ত ভঙ্গিতে পর্দাটা কিঞ্চিত সরাতেই বিনা মেঘে বজ্রপাত হওয়ার মতোই চমকে উঠল মেয়েটা। চোখ দুটো মুহূর্তে বড় বড় হয়ে উঠল। ভেতরে যা দেখলো তা একেবারেই যে অপ্রত্যাশীল। দুটো ছেলে মেয়ের আপত্তিকর এহেন দৃশ্য এক সেকেন্ডও তাকিয়ে থাকা সম্ভব হলো না। চট করে পুনরায় পর্দাটা টেনে দিল ও। একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। সংক্রমিত ফিরতেই তাড়াহুড়ায় সরে বসে এসে প্রায় দৌড়ে নেমে গেল বাস থেকে। তাসদীর তখন ঠিক বাসের দরজার কাছেই ছিল। প্রিয়ান্তি এহেন হাঁপাতে হাঁপাতে বলল, আমার সিট কোথায়? আমার সিটে অন্য কেউ বসে আছে কেন? তাসদীর ভ্রু কুঁচকে বলল, মানে আমার সিটে অন্যজনেরা বসে আছে কেন? আমি কোথায় বসে যাব? তাসদীর কিছু একটা ভেবে বাসে উঠে নিজের সিটে ঝুঁকতে চোখ সরু হয়ে এলো ওর। তারপর চারপাশে ভালো করে নজর দিল। বাসের ভেতরে পরিবেশটা, লোকজন, সব কিছুই কেমন যেন আলাদা লাগছে। তাড়াহুড়ায় বাস ছেড়ে সোজাসুজি নেমে দাঁড়ালো বাইরে। নেমে চারপাশে তাকালো দ্রুত। এটা তো ওদের বাস নয়। আশেপাশে দেখলো আবারও ওদের বাসটা নেই। অস্বস্তি হয়ে দ্রুত হাত ঢুকলো পকেটে। ফোনটাও তো নেই। নামার আগেই ফোনটা চার্জে দিয়ে নেমেছিলাম সে। ও শিট! প্রিয়ান্তি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। লোকটা কার্যকলাপ লক্ষ্য করছে আর চোখে। তাসদীর ওর দিকে তাকিয়ে তাড়া দিয়ে বলল, আপনার ফোনটা দিন তো। প্রিয়ান্তির সাথে সাথেই বলল, ফোন নিয়ে কি ওয়াশরুমে যায়? তাসদীর থমকে তাকালো, বলল, মানে আপনার কাছেও নেই? না, ওটা তো সিটে আছে, কিন্তু আমার সিটে ওনারা কারা? কিছুই তো বুঝছি না। দাঁড়া, আমি ভাইয়াকে ডাকছি। বলে আবার বাসের দিকে এগোতে যাবে, ঠিক তখনই তাসদীর হাত তুলে থামালোকে। ভারী গলায় বলল, এটা আমাদের বাস না। মানে আপনার ঝগড়া চক্করে আমাদের বাস আমাদের রেখে চলে গেছে। প্রিয়ান্তির চোখ কপালে তুলে বলল, হ্যাঁ, এখন কিভাবে? আমার ফোন, আমার ব্যাগ সব তো ওই বাসেই। আর আমার ভাই তো ওই বাসেই। আমার ভাই কি হবে? তাসদীর বিরক্ত হয়ে বলল, কিভাবে এখন আমরা পৌঁছবো সেই টেনশন না করে আপনি ফোনের জন্য টেনশন করছেন। আর এই মুহূর্তে আপনার ভাই নয়, বরং নিজের জন্য চিন্তা করুন। কিভাবে পৌঁছবেন বাকিটা পথ সেটা ভাবুন আপাতত। এরপর কিছু একটা ভেবে তাসদীর পুনরায় বলল, আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। বলেই উক্ত বাসের ড্রাইভারের সঙ্গে কথা বলল তাসদীর। জানালো ওদের হুট করে বাস মিস হয়ে যাওয়ার ব্যাপারটা। ড্রাইভার তাসদীরের কথাগুলো মনোযোগ দিয়ে শুনল। অবশেষে মাথা নেড়ে বলল, আপনাদের ভাগ্য ভালো বলতে হবে। ভাগ্যক্রমে আজ আমাদের একটা কাপল সিট বুক করা ছিল, যাত্রীও উঠেছিল। তবে কোনো একটা পার্সোনাল ইস্যুতে আবার ওনারা নেমে পড়ে মাঝ রাস্তায়। আপনারা চাইলে সেটাই উঠতে পারবেন, তবে একটা শর্ত আছে। ওই সিটটা রিজার্ভ ছিল। এখন আপনাদের নিতে হলে ভাড়া দ্বিগুণ দিতে হবে আমায়। ঠিক আছে, সমস্যা নেই। ড্রাইভার একটু অবাক হলেও আর কিছু বলল না। মাথা নেড়ে বলল, ওকে, তাহলে দ্রুত উঠে
পড়েন। ড্রাইভারের কাছ থেকে আশ্বস্ত হয়ে তাসজিদ নেমে এলো বাস থেকে। প্রিয়ান্তি তখনও কনফিউজড হয়ে বলল, কি হলো, ব্যবস্থা হয়েছে? এখন বাসের সিট খালি আছে। প্রিয়ান্তি স্বস্তি নিঃশ্বাস ফেলে বলল, ও আলহামদুলিল্লাহ। তাসজিদ পুনরায় শান্ত গলায় যোগ করলো, তবে একটাই কাপড় সিট খালি আছে আপাতত, সেটা করে যেতে হবে আমাদের দুজনকেই। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। গল্প ডেস্টিনি চলবে।